বউ তুমি দুনিয়ার সেরা বউ। তোমার মতো বউ দুনিয়াতে আর কারো নেই, আমারই আছে। আমি পোল্যান্ড প্রবাসী। আমি বর্তমানে পোল্যান্ডে আছি এবং আমি একটা রেস্টুরেন্টে জব করি। ২০১২ সালে তখন আমি বাংলাদেশে। হঠাৎ করে একদিন রাস্তাতে আমার বাসার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। অনেক সুন্দর ছিল। ভালোই লেগেছিল তাকে আমার। পরে আমি তাকে দেখে একটা ফটো তুলেছিলাম তার। সে আমার কাছে আবার রিটার্ন এসে বলতেছিল, "আমার ফটো কেন তুলছেন আপনি?" তখন আমি তাকে ভয় পেয়ে তার ফটোটা ডিলিট করে ফেলি আমার মোবাইল থেকে এবং আমি তাকে বলি, "দেখো, তোমার কোনো ফটো আমি তুলি নাই।" তখন সে আমার মোবাইলটা দেখে আবার সে চলে যায়। সে আর আমি একই এলাকার পাশাপাশি। আমার বাসার ২ টা বাসার পরে তার বাসা। এভাবে সে প্রায় সময় আমার বাড়ির সামনে দিয়ে যায়। প্রায় সময় দেখা হতো। পরে তাকে আমার অনেক ভালো লেগেছিল। পরে রাস্তাতে চলাফেরা করতো। আমি চায়ে থাকতাম। পরে হঠাৎ করে একদিন তার বান্ধবীকে দিয়া তার সাথে আমার কথাবার্তা শুরু হলো। মাঝে, মাঝে কারো মোবাইল দিয়ে সে মিস কল দিয়ে মোবাইলে কথা বলতাম। একটা ভালোবাসা, একটা সম্পর্ক, গভীরতা একটা সম্পর্ক শুরু হলো। এরপরে একদিন হঠাৎ করে মহল্লার আশেপাশে সবাই এই বিষয়টা জেনে ফেলছে এবং তাদের পরিবারে খুবই সুনাম আছে। তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক সচ্ছল এবং আর্থিক দিক থেকে আমাদের চেয়ে অনেক উপরে। তার বাবা-মা, ভাই-বোন কেউ রাজি ছিল না। সবাই এই বিষয় নিয়ে আমার বাসাতেও কমপ্লেইন দিছে যাতে আমি মেয়ের সাথে কোনো যোগাযোগ না রাখি। কিন্তু মেয়ে প্রায় সময় সে আমার সাথে যোগাযোগ করত। সে আমাকে অনেক ভালোবাসত। এক পর্যায়ে আমার বাবা-মাকে এই বিষয়ে বললাম এবং আমার বড় বোনকে জানালাম এবং আমার বড় বোন আমার সুখের জন্য তাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। কিন্তু তারা রাজি না বিয়ে দিবার জন্য আমার কাছে। তারপর মেয়ে তার বাসার ভিতরে কান্নাকাটি করে। তারপরও তার বাবা-মা, ভাই-বোন কেউ রাজি না। তারপরে এক পর্যায়ে তার বোন ঢাকা থাকতো। তারপর তার বোন এবং তার বোন জামাই তাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা চলে যাওয়ার পরে সে আমার সাথে যোগাযোগ করতে পারতেছিল না। কারণ তার কাছে মোবাইল ছিল না এবং তারপর আমিও খুব হতাশা ভোগ করি। আমি ভেঙে পড়ি। এর আগে তাকে এলাকাতে সবসময় দেখতাম। এখন সে হুট করে এলাকাতে নাই। তার সাথে দেখা করতে পারছি না এবং কথা বলতে পারতেছিলাম না এবং আমার ভালো লাগছিল না। আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন আমি মনে, মনে সিদ্ধান্ত নিছি আমি বিদেশে চলে যাবো। আর কখনো বাংলাদেশে আসবো না। বিদেশের জন্য পাসপোর্ট দিছি এজেন্সির কাছে। পরে বেলারুশের ভিসা রেডি। এই কথাটা যেদিন বলছে হঠাৎ করে সে রাত্রে আমি যাকে ভালোবাসতো সে হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে। বলছে, "আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে কথা বলতে পারতেছি না। আমি এখান থেকে কোনো যোগাযোগ করতে পারতেছি না।" পরে আমি তাকে বলছি, "হ্যাঁ, তোমার সাথে আর জীবনেও কখনো আমার দেখা হবে না। আমি বিদেশে চলে যাচ্ছি। আমি আর কখনো বাংলাদেশে আসবো না।" এ পর্যন্তই তার সাথে কথাবার্তা হইছে আমার। এদিন আর কথা হয় নাই। পরে আমি শুনছি যেটা, সে তার পরিবারকে হুমকি দিয়েছে, আমাকে যদি না পায় সে গাড়ির তলে পড়ে যাবে। তারপর তার নানু এবং খালা আমাদের বাড়িতে আসে। তারা আমাদের বাসায় আসছে সকালে এবং আমার ফ্লাইট হইছে পরদিন ভোরে। তারপরে সকালে আইসা আমাকে প্রশ্ন করে, "তুমি কি তাকে ভালোবাসো? বিয়ে করতে চাও?" আমি বলছি, "জি, আমি তাকে বিয়ে করতে চাই, আমি ভালোবাসি।" তারপর তার ফ্যামিলি সবাই সবকিছু মেনে নিল এবং ওই দিনেই মেয়ের নানু এবং খালু এবং মেয়ের ভাই তারা কাজী ডেকে এনে কাজীর মাধ্যমে আমাকে সিগনেচার করিয়ে নেয় কাবিনে এবং মেয়ের সিগনেচার নেয় নাই। মেয়ে তখন ঢাকা ছিল। আর পরের দিনে আমার ফ্লাইট ছিল। তখন আমি কাজীর কাছে সিগনেচার করেই আমি ঢাকা চলে আসি এয়ারপোর্টে। তখন আমি তাকে বলি, "আমি তোমার সাথে দেখা করতে চাই।" তারপর আমি তার বোনের বাসায় গেলাম। তার সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। পরে আবার আমি এয়ারপোর্টে চলে আসলাম। তারপর আমি বিদেশে চলে আসি। বেলারুশে যাওয়ার পরে তার সাথে আমার রেগুলার ফোনে কথা হইতো এবং তার মার সাথে কথা হইতো, তার ভাইয়ের সাথে কথা হতো, তার আব্বার সাথে কথা হইতো। সবার সাথেই মোটামুটি কানেকশন আমার ভালোই ছিল। তার ফ্যামিলি সবাই সবকিছু মেনে নিল। আমার সময়গুলা খুব ভালো কাটছিল। তারও খুব সময়গুলা ভালোই কাটছিল। বেলারুশে প্রায় আমি ১.৫ বছরের মতো ছিলাম। তখন আমি বাংলাদেশে চলে আসি একেবারে। কারণ আমি তাকে ভালোবাসতাম মনে প্রাণে। তার জন্য আমি একেবারে বাংলাদেশে চলে আসছিলাম। বেলারুশ থেকে যখন আমি দেশে আসি ২ পরিবারের সম্মতির মাধ্যমেই আমি তাকে বিয়ে করে তাকে তাদের বাড়ি থেকে অনুষ্ঠান করে আমাদের বাড়িতে তুলে নিয়ে আসলাম। আমি যেদিন তাকে বিয়ে করে নিয়ে আসছিলাম আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর চাঁদ আমার হাতের মুঠোয় চলে এসেছে। তখন তাকে আমি বিয়ে করে নিয়ে আসার পরে আমি তাকে বলছি, "তুমি আমার বাবা-মাকে কখনো কষ্ট দিও না। আর আমি সারা জীবন তোমার পাশে থাকবো। যতই আসুক আমাদের জীবনে ঝড় তুফান, আমি তোমাকে ছেড়ে যাব না।" সেও আমাকে বলছে, আমার যতই দুঃখ কষ্ট থাকুক সে আমার পাশে থাকবে।
আমাদের সংসার তখন শুরু হলো বেলারুস থেকে। যখন আমি দেশে আসি, আমার কাছে যা টাকা ছিল ভেঙে সংসার চালাচ্ছিলাম। ঘরে রান্না-বান্না সবকিছু সেই করে। আমি যতক্ষণ বাসায় না আসি ততক্ষণ পরে সে খায় না। আমি আসলে দুজনে একসাথে খাওয়া-দাওয়া করি। আমার বাপ-মা যেভাবে বলতো সে সেভাবেই চলতো। এভাবে আমাদের সুখের সংসার চলছিল। সুখে শান্তিতে দিন কাটছিল আমাদের। তারপরে আল্লাহর রহমতে আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। সংসার ভালোই যাচ্ছিল। তখন আমার হাতে আস্তে টাকা-পয়সা ফুরিয়ে যায়। আমিও একদম হাই হতাশে, আমিও বেকার ছিলাম। কি করব না করব? চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করতেছিলাম, হচ্ছে না। মাঝখানে অনেক হতাশা গ্রস্ত হয়ে গেছিলাম। আমার কাছে কোনো টাকা-পয়সা ছিল না। আমার লাইফটা অনেক কষ্ট গেছে। এমনও দিন গেছে আমরা এই একবেলা খাওয়ানোর জন্য অনেক কষ্ট করছি। এরপরও আমার ওয়াইফ আমার পাশে রইছে। সবসময় আমাকে সাহস দিছে। কোনো সময় আমাকে সে কোনো রাগান্বিত, কোনো কটু কথা কোনো কিছু বলে নাই। সবসময় সে আমার পাশে ছিল। এভাবে অনেক কষ্ট করতে একদিন পোল্যান্ডে আমি ভালো একটা কাজের সন্ধান পাই। তখন ভালো কিছু করার উদ্দেশ্য আমি বাংলাদেশ থেকে আমি পোল্যান্ডে চলে আসি। পোল্যান্ডের কোম্পানিতে কাজ করতে থাকি। এভাবে আমার দিনকাল ভালোই যাচ্ছিল। পোল্যান্ডে আসার পর আমার কোনো কিছু অভাব নাই। টাকা-পয়সা কোনো কিছু অভাব নেই। আলহামদুলিল্লাহ পোল্যান্ড আসার পরে আমার সংসারে, আমার পরিবারে, আমার বউ, ছেলে, মা-বাবা কারো কোনো কিছুই অভাব ছিল না। তারা যা চাচ্ছে আমি সবকিছুই তাদেরকে দিচ্ছি। পোল্যান্ডে এত বছর থাকার পরে আমি আল্লাহর রহমতে বাংলাদেশে কিছু জায়গা জমি কিনছি এবং ২০২৫ সালে মে মাসে বাংলাদেশে যাই ছুটিতে। ৩ মাসের ছুটিতে যাই বেড়াইতে। তখন আমি আবার পোল্যান্ডে চলে আসি। পোল্যান্ডে চলে আসার পরে মাসখানেক পরে একটা সুখবর আসে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। পরে দেশে যাই। এরপরে আমি একটা ভালো ডাক্তার দেখাই এবং আমার ওয়াইফেও সবসময় পরীক্ষা-নিরীক্ষা করছি। বাচ্চাটা কিভাবে পৃথিবীতে সুস্থ অবস্থায় আসতে পারে সেটার জন্য যা কিছু করা লাগে আমি সবকিছুই করেছিলাম। প্রায় ২.৫ মাসের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমি হাসপাতালে দ্রুত নিয়ে যাই। যাওয়ার পরে ডাক্তাররা বলে আমার ওয়াইফের বাচ্চাটা পেটে নষ্ট হয়ে গেছে। তখন আমার অনেক কষ্ট হয়। যখন আমি এই দুঃসংবাদটা শুনি তখন আমার অনেক কষ্ট এবং আশপান্ডা আমার মাথায় বাইঙ্গা পড়ে গেছে। এখন আল্লাহ যা করে তো ভালোর জন্য করে। আল্লাহর উপরে তো কারো হাত নেই। আমার ওয়াইফ বেঁচে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমার ওয়াইফকে নিয়ে চিন্তা থাকে, আমার সুস্থ রাখতে হবে। যে বেঁচে আছে সে কিভাবে সুস্থ থাকে এই নিয়ে আমার সবসময় এখন চিন্তা। তাকে নিয়ে হাসপাতাল থেকে তাকে নিয়ে বাসায় আসি। বাসায় আসার পরে তার অনুমতি নিয়ে আবার আমি পোল্যান্ডে চলে আসি। এখন ইদানিং গত সপ্তাহে আবার সে অসুস্থ হয়ে পড়ে। আবার সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে তাকে এখন অপারেশন করতে হবে। এই বর্তমান পরিস্থিতি। এখন আমার টাকা-পয়সা, ধন-সম্পদ, বাসা-বাড়ি কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমার একটাই অভাব, সবচেয়ে আমার বড় কষ্ট আমার ওয়াইফ এখন অসুস্থ। যখন তার সাথে ফোনে কথা বলি তখন আমার সাথে কথা বলে, অনেক কান্নাকাটি করে। তখন আমারও অনেক কষ্ট হয়। কারণ অনেক ভালোবাসি। আমাদের সংসার জীবন ১৩ বছর এবং আমাকে ১৩ বছরে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখনো সে আমাকে বলতেছে, "আমার কিছু হয়ে গেলে তুমি চিন্তা করো না আমাকে নিয়ে।" কিন্তু আমি তার ছাড়া কোনোদিন বাঁচতে পারবো না, একটা মুহূর্তও না। প্রায় সময় সে ফোন দিয়ে বলে, "আমি যদি মরে যাই তুমি কি আরেকটা বিয়ে করবা?" আমি তখনও বলি, "আমি এক নারীরই আসক্ত। তুমি যদি মারাও যাও আমি কখনো আর বিয়ে করব না। তুমি আমার ১ম প্রেম এবং শেষ প্রেম।" আমি লাভ গুরু স্টুডিও এই মিডিয়ার মাধ্যমেই আমি বলতে চাই, তুমি আমার জীবনের ১ম নারী। আমার জীবনে আর কোনো প্রেম, ভালোবাসা, ২য় আর কোনো নারীর জায়গা হবে না। আমি আর কোনোদিন বিয়ে করব না। আমি একটা কথাই বলতে চাই, তোমার যে অসুস্থ, তোমার জন্য যদি আমার ধন-সম্পদ সবকিছু যদি বিক্রি করতে হয়, আমি সবকিছু বিক্রি করব। প্রয়োজনে যদি তোমাকে আমার শরীরের কিডনি গুলা দিতে হয় তাও আমি দিব। তোমার জন্য যা কিছু করতে হয় আমি সবকিছু করব। যতদিন বেঁচে আছি আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আমি। আমার বাড়ি-গাড়ি, বাসা-বাড়ি, ধন-সম্পদ যা কিছু আছে আমি তোমার জন্য সবকিছু বিক্রি করে দেব। তবুও আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি যদি আমার এই ভিডিওটা কোনদিন দেখতে পাও, আমি সর্বশেষ এই কথায় বলতে চাই, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এবং আমি তোমারে সারা জীবন আগলায় রাখবো। তুমি যদি বিছানাতেও পড়ো তবু আমি তোমাকে কোনদিন ছাড়বো না। আমি আমার জীবনের সবকিছু দিয়ে হলেও আমি তোমাকে সুস্থ করব। তুমি কোনো চিন্তা করো না। তোমাকে সুস্থ করার জন্য যদি বিদেশে নিয়ে যেতে হয় আমি বিদেশে নিয়ে যাব এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাকে
পোল্যান্ডে নিয়ে আসবো। তোমাকে আমি সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। এবং বউ, তুমি দুনিয়ার সেরা বউ। তোমার মতো বউ দুনিয়াতে আর কারো নেই, আমারই আছে।